মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, একজন ইংলিশ টিচার। তো আমি এর আগে এই ভিডিওটা বানিয়েছিলাম। আমি আজকে শুধু এমসিকিউ এসিকিউ কোশ্চেন আলোচনা করছি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি প্রথম থেকে লাইনগুলো বলছি, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো, যে এমসিকিউ এবং এসিকিউ গুলো পরীক্ষা আসার মতো এবং যে বড় কোশ্চেন গুলো আসার মতো আর কি, সেইটা নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে এবং আমি আস্তে আস্তে আলোচনা করছি, যাতে আমার কথাগুলো তোমরা সহজে বুঝতে পারো। প্রথম হচ্ছে কবিতার নাম। কবিতার নাম হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 18 নম্বর সনেট, সেজন্য নাম হচ্ছে সনেট নম্বর 18। উইলিয়াম শেক্সপিয়ার টোটাল 154টা সনেট লিখেছেন, তার মধ্যে এই সনেটটার নাম্বার হচ্ছে 18। এবং এই সনেটটা কবির খুব প্রিয় বন্ধু, পোয়েটস ইয়ং ফ্রেন্ড, যাকে অনেকে আর্ল অফ সাদামটনও বলে, ডব্লিউএস নামে পরিচিত। বিতর্ক আছে যদিও পরিচয়ে। তো আমরা বলবো পোয়েটস ইয়ং ফ্রেন্ড হু ইজ ভেরি বিউটিফুল। তার সম্বন্ধে তাকে অ্যাড্রেস করে কবিতাটা লেখা হয়েছে। আর এই যে সনেট লেখা হয়েছে, এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। শেক্সপিয়ারিয়ান সনেট পরীক্ষা করে এসেছে যে এই সনেট নম্বর 18 কি ধরনের সনেট তোমরা লিখবে। এটা হচ্ছে একটা শেক্সপিয়ারিয়ান সনেট। ট্র্যাডিশনাল সনেট গুলো ছিল, যেটাকে বলা ইটালিয়ান সনেট বা পেট্রার্কাল সনেট, যার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অক্টেভ, একটা হচ্ছে সেস্টেট। 8 লাইনকে অক্টেভ বলে এবং 6 লাইনকে সেস্টেট বলে, কিন্তু এটা একটু আলাদা স্ট্রাকচার। কি স্ট্রাকচার? এই স্ট্রাকচার হচ্ছে 3 কোয়াড্রেন্টস এন্ড এ কাপলেট। 3 কোয়াড্রেন্টস এন্ড এ কাপলেট। প্রত্যেকটা কোয়াড্রেন্টসে 4টে করে লাইন আছে, যে 12 লাইন, এবং কাপলেটের লাইন হচ্ছে 2। যে 3 4 12 প্লাস 2 14 লাইনের এটা একটা সনেট। আর রাইম স্কিম হচ্ছে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ আর জি জি। আবার বলছি, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ এবং জি জি। তো এখানে যে প্রশ্নগুলো হলো, সেটা শেক্সপিয়ারিয়ান সনেট, স্ট্রাকচার 3 কোয়াড্রেন্টস এন্ড এ কাপলেট, and the rhyme scheme is ABAB, CDCD, EFEF and GG. প্রথম লাইনটা কি, যেটা একটা অন্যতম প্রশ্ন, যে কবির বন্ধুর সঙ্গে কার তুলনা করা হয়েছে। এটা বড় কোশ্চেনও আসে বা শর্টে আসে, এসএকেতে আসে। লিখতে হবে the poet compares his young friend to a summer's day. The poet William Shakespeare compares his young friend to a summer's day. এবং ওখানে কবিতার কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা দিয়ে শুরু হয়েছে। এটাকে রেটোরিক্যাল কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কবিতাটা শুরু হয়েছে, তুমি বলতেই পারো, যেটার সঙ্গে লিঙ্ক আছে বাকি লাইনগুলো। এবং এখানে একটা, এই প্রশ্নের মধ্যে একটা উত্তর লুকিয়ে আছে, যে কবি বলেছেন আমি কি তোমাকে শ্যাল আই কম্পেয়ার দি মানে তোমাকে, কবির ফ্রেন্ডসকে তুলনা করতে পারি গ্রীষ্মকালের একটা দিনের সাথে। ওখানেই উত্তর আছে যে না, গ্রীষ্মকালের দিনের সাথে কবির বন্ধুর সৌন্দর্যের কোনো তুলনাই হয় না। গ্রীষ্মকালের সৌন্দর্যের তুলনায় কবির বন্ধুর সৌন্দর্য অনেক অনেক বেশি লাভলি, বেশি টেম্পারেট, মোর লাভলি। তারপরে কি আছে, দাও আর্ট, ইউ আর, দাও আর্ট মিন্স ইউ আর, ইউ আর মিন্স পোয়েটস ফ্রেন্ড, মোর লাভলি দ্যান দ্য সামার ডে এন্ড মোর টেম্পারেট। টেম্পারেট মিন্স মডারেট, নাতিশীতোষ্ণ। তাহলে এখানে কবির বন্ধুর সৌন্দর্যটাকে কবি বেশি করে ভালো বলেছেন, তুলনার ক্ষেত্রে একটু বেশি করে ওকে লাভলি বলেছেন, টেম্পারেট বলেছেন। থার্ড লাইন খুব ইম্পর্টেন্ট শর্টের জন্য, রাফ উইন্ডস ডু শেক। আমি তোমাদেরকে বলবো যখন ভিডিওটা দেখবে, তার আগে বা পরে তোমরা একটু কবিতাটা রিডিং করে নিলে খুব ভালো হয়, লাইনগুলোর সঙ্গে আমার কথাগুলো তুমি রিলেট করতে পারবে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মকালে যে ঝোড়ো হাওয়া, এলোমেলো হাওয়া কি করে, মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে ঝরিয়ে দেয়। প্রশ্ন এটা আসে, কোন মাসের কথা বলা হয়েছে? মে। রাফ উইন্ডস কি করে? ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অথবা ডার্লিং বার্ডস অফ মে গুলোকে কে ঝরিয়ে দেয়? তাহলে লিখতে হবে রাফ উইন্ডস। এটা হলো প্রশ্ন। তারপরের লাইন, summer's lease hath all too short a date. Summer's lease means, what do you mean by summer's lease? তোমাকে লিখতে হবে summer's lease means duration of summer that is very brief or short. Summer's lease means duration of summer which is very short. গ্রীষ্মকালের সময়সীমাকে বলা হয়েছে, এটা খুবই সংক্ষিপ্ত। এখানে একটা কথা বলা আছে যে গ্রীষ্মকালের সময়টা, গ্রীষ্মকালটা শীতপ্রধান দেশের মানুষের কাছে একটা ভালো সময়, কারণ একটু উষ্ণ থাকে, আবহাওয়া ভালো থাকে ওদের দেশের পরিপ্রেক্ষিতে। সেই গ্রীষ্মকালকে তুমি ভালো হলেও তুমি সারা বছর তুমি ধরে রাখতে পারবে না, বছরের একটা নির্দিষ্ট সময় তোমার কাছে গ্রীষ্মকালটা থাকবে। এই জন্য
ডিউরেশন অফ সামার হুইচ ইজ ভেরি শর্ট বলা হয়েছে, খুব অল্প সময় ধরে গ্রীষ্মকাল থাকে। কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য এটা খুবই ভালো কবির কাছে আর কি, সেই সৌন্দর্য কবি কিন্তু 24 ঘন্টা ধরে তুমি 3 মাস 6 মাস 9 মাস 1 বছর তিনি রাখতে পারেন চাইলেই, যদি উভয়ের ইচ্ছা থাকে। এটাই অ্যাডভান্টেজ। ওকে, তারপরে কি আছে, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আই অফ হেভেন পরীক্ষা আসে। হোয়াট ডু ইউ মিন বাই আই অফ হেভেন? আই অফ হেভেন মিনস সান। আই চোখ বা মুখের মধ্যে যেটা পড়ছে, একটা পোর্শন পড়ছে, আর হেভেন বলতে স্বর্গের চোখ বলা হয়েছে, যেটা অবশ্যই সূর্য, সান। তাহলে তোমরা লিখবে আই অফ হেভেন মিনস দ্য সান, দ্য সান। তাহলে কি করে, মাঝে মাঝে সেই সূর্য আলো কি করে, প্রচন্ড উত্তাপ দেয়, লিখতে হবে। গ্রীষ্মকালে একটা নেগেটিভ দিক। তারপরে often in him is gold complexion dim। তো এই গোল্ড কমপ্লেক্সন কার কথা বলা হয়েছে? সানের। তোমাকে আসবে পরীক্ষা, গোল্ড কমপ্লেক্সন কার ছিল, তোমাকে লিখতে হবে সানের। সেই সৌন্দর্য which is dimmed, কমে যায়, কারণ বিকজ the sun was covered by dark clouds। দুটো প্রশ্ন এখানে হলো, আই অফ হেভেন মানে হচ্ছে সান, আর এই গোল্ড কমপ্লেক্সন কার ছিল, সেটা সানের ছিল। এটা কেন ডিমড হলো? বিকজ দ্য সান ওয়াজ কভার্ড বাই ডার্ক ক্লাউডস। হয়ে গেল। তারপরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় কোশ্চেনও এসেছে, 2022 এসে গেছে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। দুটো ফেয়ার আছে, দুটো ফেয়ারের মানে হচ্ছে বিউটি অফ এভরি বিউটিফুল থিংস। প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য, এটা কোনো বস্তু হতে পারে অথবা কোনো মানুষ হতে পারে, কোনো হিউম্যান বিং হতে পারে, সেই সৌন্দর্য কি হয়? অবশ্যই ডিক্লাইন্স হয়, কমে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। এটা পরীক্ষা আসে, কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়, কি ক্ষয়প্রাপ্ত হয়? তোমার দুটো ফেয়ার মানে আসতে পারে, কি লিখবে? বিউটি অফ এভরি বিউটিফুল থিংস হুইচ ইজ ডিক্লাইন্স। কিভাবে? দুটো পয়েন্ট, একটা বাই চান্স আর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম। দুটো ফেয়ার কথা বলা হয়েছে। বিউটি অফ এভরি বিউটিফুল থিংস কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে ক্ষয়প্রাপ্ত হয়? বাই চান্স, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো অসুখ বিসুখ, কোনো মহামারী, যে কোনো কারণে আর কি, কারণে তোমার সৌন্দর্য অবশ্যই ক্ষয়প্রাপ্ত হতে পারে। ঠিক আছে। আর একটা নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, এটাও একটা প্রশ্ন এসেছে। নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম মানে কি? প্রকৃতির যে পরিবর্তন হয়, একটা পুরো প্রকৃতির পরিবর্তন হওয়ার পর, একটা ঋতুচক্র হওয়ার পর একটা বছর চলে যায় মানুষের জীবন থেকে। এরকম করে মানুষের জীবন থেকে একটা বছর যাওয়ার পর মানুষের সৌন্দর্য কিন্তু অটোমেটিক, যখন তার বয়স বাড়ে, বয়স যখন 40, 50, 60-এর দিকে যায়, তখন সৌন্দর্য কিন্তু অটোমেটিক ক্ষয়প্রাপ্ত হয়। এটাই বলা হয়েছে যে মানুষের সৌন্দর্য, যেটা বাহ্যিক সৌন্দর্য অ্যাকচুয়ালি মিন করা হয়েছে এখানে, সেই সৌন্দর্য অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু মানুষের ভেতরের সৌন্দর্য, হিউম্যান কোয়ালিটিস, যে গুণগুলো থাকে মানুষের মধ্যে, সেগুলো কিন্তু অমর, সেগুলো চিরস্থায়ী। মানুষের যে মানবিক গুণাবলী যেটা মানুষের মধ্যে থাকে, ইনবর্ন যেগুলো পায় বা যেগুলো মানুষ অর্জন করে হ্যাবিটের মাধ্যমে, সেগুলো কিন্তু থাকে। কিন্তু মানুষের যে বাহ্যিক সৌন্দর্য, এটা কিন্তু অবশ্যই ক্ষয়প্রাপ্ত হয়। আমরা এখানে বলবো বিউটি অফ এভরি বিউটিফুল থিংস ডিক্লাইন্স ডিউ টু বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিম। তারপরে থার্ড স্ট্যান্ডার্ড, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, বড় কোশ্চেন শর্ট। দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, এখানে অনেকে গুলিয়ে ফেলে। ইটারনাল সামার মিন্স, দায় মানে তোমার, তোমার ইটারনাল সামার মিন্স দ্য সামার অফ পোয়েটস ফ্রেন্ড। এখানে সামার বলতে কবির বন্ধুর সৌন্দর্যের কথা বলা হয়েছে, এজন্য লাইনটা আছে দাই ইটারনাল কথাটা যোগ আছে, মানে তুমি বুঝবে এই সৌন্দর্য কিন্তু কবির বন্ধুর সৌন্দর্যের কথা বলা হয়েছে, যে সৌন্দর্য যেটা বলে দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, এটা কখনোই ফেড হবে না, কখনোই ফেড হবে না আর কি। তারপরে কি বলেছে? নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দা ওয়েস্ট। তোমার মধ্যে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য অধিকার তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। তোমার মধ্যে the beauty which is belongs to you cannot overpower you, cannot take that beauty from you, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না আর কি। তারপরে কি খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা 2-3 বার এসেছে পরীক্ষায়, nor shall death drag the wanderers in his shade। মৃত্যুর কালো ছায়া তোমার উপরে পড়বে না। তুমি কি লিখবে? যে ডেথকে এখানে কবি পার্সনিফাই করেছেন, এবং ডেথ যে একটা ইঙ্গিত আছে, বিশ্বকাপ বাইবেলের ইঙ্গিত এই লাইনে আছে আর কি। সেখানে বলেছেন যে ডেথ কখনোই কবির বন্ধুকে গর্ব করে ওকে টেনে নিতে পারবে না, মৃত্যুর কালো ছায়ার উপরে পড়বে না। ঠিক আছে, তুমি এইটা মুখস্থ করবে এই লাইনটাই, ডেথ শুড নট ওভারপাওয়ার হিজ শ্যাডো ওভার দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। মৃত্যুর কালো ছায়া কখনোই ওর উপরে পড়বে না।
আর লাস্ট লাইন আছে ইটারনাল লাইনস। এই যে লাইনগুলো, এই লাইনগুলো কবি ইটারনালস বলেছেন। এই যে যতটা লাইন আছে আর কি, সেই লাইনগুলোকে কবি ইটারনালস বলেছেন, কারণ কবি জানেন যে এই লাইনগুলো একদিন অমর হয়ে যাবে, এই লাইনগুলো একদিন ইটারনাল হয়ে যাবে। এবং সেই লাইনগুলোর সাথে সাথে কবির বন্ধু জড়িয়ে আছে, কারণ ওই লাইনগুলোর মধ্যে কবির বন্ধুর সৌন্দর্য লেখা আছে। তাই কবি বলেছেন সময়ের সাথে সাথে এই লাইনগুলোর গুরুত্ব, এই লাইনগুলোর ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ হবে, এটাই বলা হয়েছে গ্রহিষ্ঠ। আর লাস্টের দু লাইন যেটা কাপলেট, ফাইনাল কাপলেট, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও এসেছে 2022 এসেছে, যে কতদিন মানুষ মনে রাখবে, so long as men can breathe, যতদিন মানুষ শ্বাস নেবে, so long as men can breathe or eyes can see, যতদিন মানুষ শ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে, so long live this, this খুব ইম্পর্টেন্ট, this মানে হচ্ছে পোয়েট্রি, এই সনেটটাকে বোঝানো হয়েছে, this মানে তুমি পোয়েট্রি লিখতে পারো, অথবা this indicates this সনেট নম্বর 18, ততদিন সনেট বেঁচে থাকবে। তাহলে প্রথম পয়েন্টটা কি, যতদিন মানুষ শ্বাস নেবে, যতদিন মানুষ চোখে দেখতে পাবে, ততদিন এই সনেট পোয়েট্রি বেঁচে থাকবে, যেটা দিস বলা হয়েছে। আর যতদিন এই সনেট বা পোয়েট্রি বেঁচে থাকবে, ততদিন কবির বন্ধু বেঁচে থাকবে, কারণ কবির বন্ধুর সৌন্দর্য এই কবিতার লাইনের মাধ্যমে ক্যাপচার বা ইনস্ক্রাইব করেছেন। যেহেতু ওই কবিতার মধ্যে কবির বন্ধুর সৌন্দর্য তিনি লিখে গেছেন, কবি কনফিডেন্ট যে কবিতার লাইনের মাধ্যমে তোমার সৌন্দর্য কিন্তু ইটারনাল হয়ে যাবে আর কি, তোমার সৌন্দর্য কোনো মৃত্যু হবে না। এটাই কবিতার মেন থিম। এখানে ইমমর্টালাইজ করেছেন কবির ফ্রেন্ডকে, তার এটা লাভ পয়েম বলা যেতে পারে, কবির বন্ধুর প্রতি কবির ভালোবাসার প্রকাশ এখানে হয়েছে, তাই বিশ্ববিখ্যাত সনেটের মাধ্যমে। এটা আবার বলছি, as long as men can breathe or eyes can see, so long live this, that means poetry. And this sonnet, these eternal lines of sonnet number 18 gives life to the poet's friend, কবি বন্ধুকে জীবন দেয়। এটাই এই যে আজকের কথাগুলো আলোচনা করা হলো, এই কথাগুলোই কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, এই লাইনগুলো ইম্পর্টেন্ট। আমি একটু তোমাদেরকে তাও বলে দিচ্ছি। থার্ড ড্রাফট মিন্স ওই লাইনটা, আই হ্যাভ হেভেন, গোল কমপ্লেকশন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, কেমন করে হয়, দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, শ্যাল আই নট শ্যাল ডেথ ব্র্যাগ, ওই লাইনটা, আর লাস্টের লাইন, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। আর সঙ্গে সঙ্গে রাইম স্কিম, গঠন এবং কি ধরনের সনেট, এইগুলো বলে তুমি অবশ্যই কোন পাবে। এবং বড় কোশ্চেন এই যে লাইনগুলো বলা হলো তার মধ্যে থেকে নেওয়া হচ্ছে। মেন হচ্ছে কবির বন্ধুর সঙ্গে কার তুলনা করা হয়েছে এই লাইনগুলো। তো আশা করি আস্তে আস্তে মানে চেষ্টা করছি, আমি একটু স্পিডে কথা বলি, তো আমাদের অ্যাডজাস্ট করতে সময় লাগবে, তবু চেষ্টা করছি আস্তে কথা বলে জিনিসটাকে বুঝিয়ে বলার। তো আশা করি যদি ভালো লাগে বা তোমাদের কোনো যদি সাজেশন থাকে কিভাবে ভিডিওটা করলে ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো নিজেকে ইমপ্রুভ করার। তো পাশে থেকো তোমরা, তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো, ভিডিও বানাতে কষ্টই হয়, দেখছো কেমন ঘামছি আর কি। তো তোমরা পাশে থেকো আর একটু কমেন্টে জানাও কেমন হয়েছে, তাহলে আমি আরো উৎসাহ পাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।